আসসালামু আলাইকুম। আমি রাশিদ হোসেন বলছি। আমাদের যে হলো বাজার ব্যবস্থাপনা যেটা, এটা আমাদের সাধারণ জনগণের জন্য কখনোই খুব সহায়ক নয়, কখনোই নয়, কখনো ছিল না। হয়তো এক সময় এটার মানুষের অর্থনৈতিক সঙ্গতি, অল্প ইনকামে মানুষ চলতে পারত, তখন হয়তো এটা হয়েছিল। কিন্তু বর্তমানে যে অবস্থা, সেই অবস্থাতে মানুষের ইনকাম হলেও মানুষের মধ্যে বাজারের বিভিন্ন ধরনের যে সামগ্রী, যে বিভিন্ন ভোগ্য পণ্য যেগুলো, এগুলো কিনে কিন্তু মানুষের মধ্যে স্বস্তি নাই। তার একটা কারণ হিসাবে আমি ধানের একটু ব্যাপারে একটু বলি। এটা হচ্ছে যে ধরা যাক ধান, এটা 1 মণ ধান, এটা আমি ধরে নিলাম যে এটার মধ্যে কোনো চিটা কোনো কিছু নাই। এইটাকে আমি হলো উৎপাদন করলাম, ক্ষেত থেকে উৎপাদন করার পরে আমি এটাকে যখন বিক্রি করব, তখন আমি সরাসরি হলো যারা অটোরাইজ মিল যারা আছে তাদের কাছে আমি বিক্রি করতে পারবো না, কেননা তারা আমার কাছে এটা ধান নেবে না। কারণ এখানে একটা চেইন আছে, সেই চেইনের বাইরে যদি আমি যাই, তাহলে সেক্ষেত্রে আমাকে রাজনৈতিক বা বিভিন্ন ধরনের প্রশাসনিক হেনস্থার মধ্যে আমাকে পড়তে হবে। আচ্ছা, তো দেখা যায় যে আমি হলো যে মধ্যস্বত্বভোগী যে হলো ফড়িয়া যে আছে, তার কাছে আমি হয়তো বিক্রি করলাম। বিক্রি করার পরে সে আমার কাছে হয়তো ধানটা নিল 1,000 টাকা মন বা 1100 টাকা মন, যেটাই হোক না কেন, আমি ধরে নিলাম 1,000 টাকা মনে সে আমার কাছ থেকে জিনিসটা কিনলো। এখন সে এই 1,000 টাকা মনের ধানটা সে তো ধানের চাতালে হলো বিক্রি করবে, বা অন্য কোনো হায়ার বিডারের কাছে তারা সেই হলো এটা বিক্রি করবে, হায়ার যে আছে তার কাছে বিক্রি করবে। সে একসাথে ধরে নিলাম যে এই ধানটা ধানের চাতালে যে পৌঁছাতে পৌঁছাতে আরও 300 টাকা এটার সাথে যুক্ত হয়ে গেল, তার মানে 1,300 টাকায় ধানের চাতালে এটা বা অটোরাইস মিলে এটা যে পৌঁছালো। এখন অটোরাইস মিলের যে বিষয়টা, এখানে ধান যেভাবে প্রসেস করা হয়, ধান সিদ্ধ করা, ধান শুকানো, তারপরে সেখান থেকে চাল উৎপাদন করা, এইসব সব কিছু মিলায়ে দেখা যায় যে প্রতি মণ ধানে 12 কেজি হলো তুষ পাওয়া যায়, আর 3 কেজি পাওয়া যায় খুদ, আর 25 কেজি পাওয়া যায় চাল। তাহলে এখন যে তুষ যেটা আছে, এটা বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। অনেক সময় এটা রাইস ব্র্যান অয়েল যেটা আছে সেটার জন্যে নিয়ে যে ব্যবহার করা হয়, আবার পোলট্রি ফিড এটা ব্যবহার করা হয়, আবার এটাকে ফুয়েল হিসেবে পোড়ানো হয়, আবার এটার দেখা যাচ্ছে যে পশুখাদ্য হিসেবে ব্যবহার করা হয়। বিভিন্ন ধরনের ব্যবহার আছে এটার। আচ্ছা, সুতরাং এখানকার যে এটার যে কেনার জন্য যে একটা গ্রুপ, সেটা অলওয়েজ অ্যাভেলেবল। আর খুদের দাম এখন দেখা যাচ্ছে যে মানুষজনের যে হলো ব্যবসার যে সেটাতে দেখা যায় যে প্রায় 50 টাকা করে কেজি। সাধারণ যে কোনো ধরনের দামি ধানের হলে পরেও 40-50 এ ধরনের খুদ বিক্রি হয়। আচ্ছা, তার মানে আমি 3 কেজি খুদ বিক্রি করতে যেয়ে আমি মোটামুটি 150 টাকা ফেরত পেলাম। আর এই যে 12 কেজি গুঁড়া বিক্রি করা হয়, এই গুঁড়া এখন এটার মোটামুটি বাজার মূল্য প্রায় 20 টাকা গড়ে, বা 25 টাকা। তাহলে 12 × 25 = 300। তাহলে 300 আর 150, আমার 450 টাকা। এখন যেহেতু এটা ধান, এটাকে প্রসেস করার জন্যে আমাদের যে লেবার খরচ বা এটাকে যে মেশিনে দিয়ে যেটা খরচ, সেটাতে আমি ধরে নিলাম যে আমার 150 টাকা খরচ হলো। তো সেই খরচটা কিন্তু এই ধানের যে বাই প্রোডাক্ট যেগুলো চাল উৎপাদন করতে যায়, বাই প্রোডাক্ট থেকে কিন্তু এটা উঠে গেল। তাহলে দেখা যাচ্ছে যে 240 টাকা, তার মানে 240 টাকা হচ্ছে আমার কাছে চাল বিক্রি করার পূর্বেই চলে আসলো 1,300 টাকা দিয়ে, যেখানে আমি ধান কিনেছি। এখন এই 150 টাকা খরচ বাদ দিয়ে এবং এই 240 টাকা যেটা আমার কাছে আসলো এটা সহ, এটা যদি আমি বাদ দিই, তাহলে 1,300 টাকা থেকে আমার হলো যে 240 টাকা কমে গেল। 1,300 টাকা থেকে 240 টাকা। এখন অ্যাকচুয়ালি 1,300 টাকা থেকে 240 টাকা কমলো, অথবা আমার যে খরচ যেটা আমি হলো অলরেডি পেয়ে গেছি, কারণ আমি তো 1,300 টাকা কিনছি, আমার খুদ বিক্রি করে 150 টাকা পাইছি, সেখান থেকে আমার ওই 150 টাকা হচ্ছে ধান প্রসেস করার জন্য আমার খরচটা উঠে গেছে। সুতরাং ওইটা প্লাস মাইনাসে 0। সুতরাং আমি ধরে নিলাম যে এখানে আমার
200 টাকা হলো থাকলো, এখন মানে 240 টাকা। তাহলে 200 টাকা যদি না, আমি শুধু যদি 200 টাকাও ধরি, তাহলে 25 কেজি চালের উৎপাদন মূল্য দাঁড়াচ্ছে 1100 টাকা। 1100 টাকা। তাহলে 1100 টাকা যদি হয়, তাহলে 1 কেজি চালের দাম কত হয়? 1 কেজি চালের দাম হতো 44 টাকা। এই চালটা আমি যখন কিনছি বাজার থেকে, তখন এই চালটা আমাকে কিনতে হচ্ছে মিনিমাম 60 থেকে 70 টাকা। তার কারণ হলো এটাতে ট্রান্সপোর্ট আছে, এবং এর মধ্যে 10টা মধ্যস্বত্বভোগী আছে বা 20টা মধ্যস্বত্বভোগী আছে, যারা প্রতি কেজিতে 1 টাকা 2 টাকা এরকম করে লাভ করতেছে। এবং এটা যদি খুব ভালো কোয়ালিটি চাল হয়, তাহলে দেখা যায় যে অনেক সময় 90 টাকা, 100 টাকা, 120 টাকা এভাবে আমাকে এটা কিনতে হয়। কিন্তু এই সমস্যাটা সমাধান করা যায় কিভাবে? এই সমস্যাটা সমাধান করা যায় একটাই উপায়ে, সেটা হলো সুপার মার্কেট। প্রাচ্যে পাশ্চাত্যে বিভিন্ন জায়গায় সুপার মার্কেটটা হওয়ার কারণটাই হচ্ছে এটা, যে যাতে উৎপাদক এবং বিপণনকারী এরা দুই ভাগে ভাগ থাকবে, এবং এদের মধ্যে কোনো মধ্যস্বত্বভোগী থাকবে না। হ্যাঁ, মধ্যস্বত্বভোগী হবে তারাই যারা এদের মধ্যে কোঅর্ডিনেশনটা রাখবে। এই কোঅর্ডিনেশনটা কিভাবে হতে পারে? এই যে আমি উৎপাদক, আমি সরাসরি যদি প্রসেসিং যেখানে হচ্ছে সেখান থেকে যদি আমি জিনিসটা প্রসেস করাতে পারি, কেননা বাংলাদেশের যে আপামর জনসাধারণ, সেখানে অনেকে জমি বর্গা নিয়ে জমি করে বা বিভিন্ন করে, নিজেদের হয়তো জমি জমা থাকে না, অনেকের ক্ষেত্রেই থাকে না। তাহলে সেক্ষেত্রে এই যে সমস্যাটা, এই সমস্যাটার একমাত্র সমাধানের উপায় হলো যে সরাসরি যদি ধানের যে প্রসেস করার যে মিল, সেখানে যদি সরাসরি বিক্রয় করা যায় এবং কোনো মধ্যস্বত্ব পড়িয়া থাকবে না, এবং তারা সরাসরি এটাকে কী করবে, সরাসরি এটা সুপার মার্কেটে তারা এটা সরবরাহ করবে। অনেক ক্ষেত্রে এটা দেখা যায় যে যারা হচ্ছে চালের ব্যবসায়ী আছে, তারা নিজেদের যেমন তেমন, এখানে অনেক রাজনীতি আছে, অনেক ধরনের চাঁদাবাজি আছে, সেগুলো যদি বাদও দিই আমি, যে না এগুলো নেই, তারপরেও দেখা যায় যে অনেকে আছে চাল ব্যবসায়ী, তারা অটোরাইজ মিলগুলোর কাছ থেকে ডিসপ্যাচ অর্ডার ডিও কিনে রাখে। ধরা যাক আজকে হয়তো একটা চালের দাম হতো 50 টাকা, সে 50 টাকা কেজি দরে সে হয়তো 10 লাখ টাকা বা 20 লাখ টাকার চাল সে কিনে থুয়ে দিল, এবং সে কিন্তু ওই ডিসপ্যাচ অর্ডারটা ওইভাবেই ওখানে রেখে দিল, জাস্ট টাকাটা পেমেন্ট করে দিল, এবং ডিওর যে পেপারসটা আছে সেই পেপারসটা তার নিজের কাছে রেখে দিল। এখন দেখা যাচ্ছে যে বাংলাদেশের চালের বাজার যেহেতু অস্থিতিশীল, সে কী করবে, সে চালের দামটা বাড়ার জন্য অপেক্ষা করবে, এবং দেখা গেল যে হয়তো 3 মাস অপেক্ষা করার পরেই তার এই যে চালটা সে ডিওতে কিনেছে, সেটার দাম দেখা গেল যে হয়ে গেল 60 টাকা। তখন সে চিন্তা করলো যে বাহ ভালো, তাহলে আমি এক মনে তো 400 টাকা করে লাভ করতে পারবো। তখন সে যে পার্টি চালটা নেবে তাকে বলে দিল যে আমার এত টাকা আছে, আমাকে এত টাকা যে টাকাটা হয় 20 লাখ টাকার উপরে যে যতটুকু চাল কিনেছে সেইটার উপরে যে লাভের যে এইটা হয় সেটা করলো। যারা নেওয়ার তারা ট্রান্সপোর্ট কস্ট দিল, বা 50-50 ট্রান্সপোর্ট কস্ট হয়ে দেখা গেল কি যে ও চালটা তার গোডাউনে তুললো না বা কোনো জায়গায় করলো না, ডিও কিনেই সে মাঝখান থেকে প্রচুর লাভ করে ফেললো। এবং যারা ভোক্তা তারা কিন্তু এটা নিয়ে হলো ভুক্তভোগী থেকে গেল, তারা কিন্তু এটা থেকে কোনো লাভ করতে পারলো না, তাদের কিন্তু ক্ষতিই হলো। অথচ যদি সরাসরি এই যে যারা অটোরাইজ মিল যারা আছে, তারা যদি এটা সরাসরি সুপার মার্কেটে যদি সরবরাহ করে, কোনোভাবেই এরকম ধরনের মধ্যস্বত্বভোগীদের হাতে না ছেড়ে, তাহলে কি হবে, দেখা যাচ্ছে 44 টাকার যে চালটা সেটা হয়তো 50 টাকা দরে বা 55 টাকা দরে সে হয়তো খুচরা বাজার থেকে কিনতে পারবে। তাহলে যে বিষয়টা হচ্ছে যে আজকে যে রিকশাওয়ালা যে দেখা যায় যে হয়তো 500 টাকা ইনকাম করছে দিনে, বা 600 টাকা ইনকাম করছে, সে যদি 50-55 টাকা দরের চাল যদি কিনতে পারে, যদি মানে ভালো চালটা যদি কেনে 50-55 টাকা দরে, তাহলে সে কিন্তু 3 কেজির জায়গায় 5 কেজি কিনে তুলতে পারে। বা একদিন একটু চালটা বেশি কিনলো, আরেকদিন দেখা গেল যে হয়তো একটা ভালো মাছ কিনলো বা মাংস কিনলো। কিন্তু আশ্চর্যের ব্যাপারটা হচ্ছে যে এখন গরুর মাংস, খাসির মাংস যে দাম, ইলিশ মাছের যে দাম,
তাতে রিকশাওয়ালারা মানে শুধু যদি একা জীবনযাপন করে, কোনো ঘর সংসার না করে, বাচ্চা কাচ্চা নাই, বউ নাই, কোনো পরিবার নাই, সেক্ষেত্রে সে হয়তো ওই মাছ মাংস সে হয়তো খেতে পারে, ডিমটা খেতে পারে। কিন্তু মানে সব এই ধরনের যারা হলো দিন আনে দিন খায় যারা, তাদের জন্য কিন্তু প্রচণ্ড অসুবিধা হয়ে যায়। সেই কারণে এই মধ্যস্বত্বভোগিতা এটা বাংলাদেশে একটা বড় সমস্যা, এবং এখানে সিন্ডিকেটটা হয় মধ্যস্বত্বভোগীদের মাধ্যমেই। এবং এখানে দেখা যায় যে যদি এই মধ্যস্বত্ব যে সিন্ডিকেট যেটা আছে, এই সিন্ডিকেটটাকে যদি উৎপাদক এবং বিপণনকারী এই দুইয়ের মধ্যে সমানভাবে ডিস্ট্রিবিউট করে দেওয়া যায়, বা তারা নিজে যদি ডিস্ট্রিবিউটেড হয়, তাহলেই কেবলমাত্র এর থেকে উত্তরণ সম্ভব। এছাড়া এটা উত্তরণ সম্ভব নয়। আবার এটাও কথা থাকে যে আমাদের যে এক্সিস্টিং যে বাজার ব্যবস্থা, এই বাজার ব্যবস্থাটা দিয়ে আমরা কোনো সময় প্রাইস কন্ট্রোল করতে পারবো না, কোনো সময় প্রাইস কন্ট্রোল করতে পারবো না। কেননা দেখা যায় যে কেউ খারাপ কোয়ালিটি প্রোডাক্ট দিচ্ছে যে দামে, কেউ ভালো কোয়ালিটি প্রোডাক্ট ওই একই দামে দিচ্ছে। তার মানে প্রোডাক্ট ইন্সপেকশন, তারপরে যে সেল যেখানে হচ্ছে সেখানে কিন্তু মনিটরিং করার জন্যে কোনো নাই। যেমন বর্তমানে দেখা যাচ্ছে যে এই ছাত্র আন্দোলনের যে ছাত্র যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা, তারা কিন্তু বাজার মনিটরিং করছে, কোনো জায়গায় বাড়ছে না কমছে। এইটা কিন্তু খুব একটা ফলদায়ক ইফেক্ট না। এবং মুক্তিযুদ্ধ পরবর্তীতে কিন্তু এই ধরনের বাজার মনিটরিংটা এসেছিল তৎকালীন তরুণ যুবকদের দিয়ে, কিন্তু পরবর্তী পর্যায়ে দেখা গেছে যে সেখান থেকে কিন্তু অনেক চাঁদাবাজ তৈরি হয়ে গেছে, এবং পলিটিক্যাল ইন্টারেস্টে চাঁদাবাজিটা হয়েছে, বা পার্সোনাল ইন্টারেস্টে দাদাগিরি দেখাতেও কিন্তু অনেক সময় চাঁদাবাজিগুলো হয়েছে। সুতরাং সেটা কিন্তু কন্ট্রোল করা যায়নি। তার মানে হচ্ছে একটাই, যে আমাদের বাজার ব্যবস্থার যে সমস্যাটা, এই সমস্যাটা সাধারণ মানুষের জন্যে হলো মানে দিন আনি দিন খায় যারা, তাদের জন্য হয়তো তারা অল্প স্বল্প নিবে, এটা অ্যাপ্রোপ্রিয়েট, বা প্রতিদিন বাজার করার ব্যবস্থা সেটা। কিন্তু সুপার মার্কেট কনসেপ্টটা কেন সারা বিশ্বে হয়েছে এবং কেন সেইখানে এই ধরনের ব্যবস্থাপনা করা হয়েছে, কেন সেটা বুঝতে গেলে একটা মাত্র বোঝা যায় যে তারা মধ্যস্বত্বভোগিতাটাকে সরাই দিছে, এবং মধ্যস্বত্বভোগিতাকে তারা 3 ভাগে ভাগ করে দিছে বেসিক্যালি। একটা হচ্ছে যারা উৎপাদক, যারা উৎপাদন করবে, আর একটা হচ্ছে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট যারা করবে, এবং আর একটা 3 নম্বর এটা হচ্ছে যারা বিপণন করবে তারা। এইভাবে যদি আমরা কেবলমাত্র বাজার ব্যবস্থাকে ঢেলে সাজাইতে পারি, তাহলে কেবলমাত্র মানুষের মধ্যে এই ভোগ্যপণ্য বিষয়ে স্বচ্ছন্দ আসতে পারে। এটার একটা সম্ভাবনা, এটা আমার ব্যক্তিগত মতামত, এটা অন্যথায়ও হতে পারে। তবে আমি মনে করি যে যদি এইভাবে আমরা এই জিনিসগুলোকে তদারকি করি, তাহলে সেক্ষেত্রে এটা হয়তো আজকে একদিনে সম্ভব হবে না, কিন্তু আমাদের যে বাজার ব্যবস্থাগুলো আছে, এখান থেকে আস্তে আস্তে ব্যক্তি পর্যায়ে না হয়ে সামষ্টিক পর্যায়ে যদি এটা করা যায়, তাহলে এই সমাধানটা অনেকাংশে এটা হলো পরিবেশ সমাজের জন্যে এটা স্বচ্ছন্দের কারণ হয়ে দাঁড়াবে। আজকে এটা এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।